তো আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল দ্য টপার বাংলাদেশে। তোমরা তো থাম্বনেল দেখে সবাই বুঝেই ফেলেছো যে আজকের আলোচনার বিষয় তৃতীয় অধ্যায় পদার্থের গঠন বা স্ট্রাকচার অফ ম্যাটার। এইটা এসএসসি পর্যন্ত খুব একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা যদি স্কুলে পরীক্ষা দিতেও যাও সেক্ষেত্রে দেখবে অনেক সৃজনশীল থাকে এই অধ্যায় থেকে। 1 এবং 2 থেকে সৃজনশীল না থাকলেও টুকটাক এমসিকিউ থাকলে কিন্তু এই অধ্যায় থেকে একটা সৃজনশীল থাকার চান্স অনেক বেশি আছে। তাই এই অধ্যায়টা যদি কোনো স্কিপ করা যাবে না। আর এখানে কয়েকটা টপিক আমি লিখে নিয়েছি, এই টপিকগুলো আজকে আমি আলোচনা করব। ভিডিওটা যদি একটু বড় হয় তাও আশা করি তোমরা মনোযোগ দিয়ে দেখবা, কারণ একটা ভিডিওতে যদি আমি একটা অধ্যায় পুরোটা এক্সপ্লেন করতে পারি তাহলে তোমার হয়তো অন্য কোনো ভিডিওতে যাওয়ার প্রয়োজন হবে না। তাই আমি এই এক ভিডিওটা একটু বড় হলে দেখবা আমি এই ভিডিওতেই সব তোমাদের বুঝিয়ে দেব। এখানে আলোচনার বিষয় আছে মৌলিক ও যৌগিক পদার্থ, অণু ও পরমাণু, মৌলের প্রতীক সংকেত, পারমাণবিক পরমাণুর ভেতরের কণা, পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা, রাদারফোর্ড মডেল, বোর মডেল আর ইলেকট্রন বিন্যাসটা আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি চাই না আর অন্য কোনো ভিডিও তোমাদের দেখার প্রয়োজন হোক, কারণ একটা ভিডিওতে তোমরা সব শিখতে পারো, এটা তোমাদের এই জন্য ভালো। তারপর আইসোটোপ, পারমাণবিক ভর, আমরা এগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে আসা যাক যে মৌলিক ও যৌগিক পদার্থ। আমরা এর আগের যে ভিডিওটা দিছিলাম সেটাতে অধ্যায় 2 এ বলা হয়েছে পদার্থ কাকে বলেন। তো আমি আশা করি তোমরা সবাই এই ক্লাসটা দেখে আসছো। তোমরা 1 এবং 2 কোনোভাবে স্কিপ করবে না, কারণ ওইটা হালকা হালকা বেসিক দেয়া আছে আর এখানে একটু ভালো একটা বেসিক দেয়া আছে। তো মৌলিক পদার্থ কাকে বলে? আমরা জানি পদার্থ কাকে বলে, যে বস্তু ভর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলা হয়। এখন ভাইয়া মৌলিক পদার্থ কাকে বলে আর যৌগিক পদার্থ কাকে বলে? এখন মৌলিক পদার্থ মানে মৌলিক কি মৌল, মৌলিক পদার্থ বলতে বোঝায় যে এমন একটা পদার্থ যেটাকে ভাঙলে ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তোমরা দেখো না যে সোনা, রূপা, তামা এরকম আছে না, যে সোনার জন্য টুকরা 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 করে কাটো, ওখানে কি তুমি কাঠের টুকরা পাবা? কখনো পাবো না। সোনার টুকরা টুকরা করে কাটলে তুমি সোনাই পাবা, এখানে তুমি কাঠের কোনো টুকরা পাবা না। তারপরে আছে কি যৌগিক পদার্থ। এই যৌগিক পদার্থ কাকে বলে? যেমন আমি সোনার কথা বললাম, তামার কথা বললাম, রূপার কথা বললাম। এখন যৌগিক পদার্থ কাকে বলে? যৌগিক পদার্থ বলতে যে পদার্থকে ভাঙলে 2 বা 2 এর অধিক পদার্থ পাওয়া যায় বা কণা পাওয়া যায় তাকে বলা হয় যৌগিক পদার্থ। যেমন তুমি পানি মানে কি H2O, এখন তুমি যদি এই H2O কে ভাঙো তাহলে কি পাবা? একটা দুইটা H পাবা আর একটা ই পাবা, এই যে অক্সিজেন পাবা, এটা পাবা না? আরো যদি তুমি অন্য আসো যেমন এই যে হাইড্রোক্লোরিক সালফুরিক অ্যাসিড, সালফুরিক অ্যাসিডকে যদি ভাঙো তাহলে এখানে দুইটা হাইড্রোজেন পাবা, একটা সালফার পাবা আর 4টা অক্সিজেন পাবা। কিন্তু তুমি যদি একদম এই যে গোল্ড অরাম, এই গোল্ডকে যদি ভাঙো এই গোল্ড ছাড়া আর কিচ্ছু পাবা না এখানে। তার মানে কি এই গোল্ড হলো মৌলিক পদার্থ আর এই যে এই পানি আছে না, সালফুরিক অ্যাসিড, এগুলো হলো যৌগিক পদার্থ। আমি আশা করি এই ব্যাপার তোমরা দুটো জিনিস বুঝছো। তারপরে আসে যে অণু ও পরমাণু। তোমরা এর আগে যে আমি লেকচারটা দিছি ওই লেকচারে অবশ্য দেখছো যে অণুর কিছু একটা সংকেত দেওয়া হয়েছে। বিজ্ঞানী যে ডেমোক্রিটাস ছিলেন উনি করছিলেন কি, যে একটা সংজ্ঞা দিয়ে গেছিলেন বা একটা মতবাদ দিয়ে গেছিলেন যে প্রত্যেকটা পদার্থকে ভাঙলে একটা ক্ষুদ্রতম অবিভাজ্য পদার্থ বা কণা পাওয়া যায়, আর সেটাকে আর ভাঙা যায় না বা ইন্ডিভিজুয়াল বা তাকে অ্যাটম বলা হয়। এখন এই অ্যাটম এটা হলো পরমাণু। এখন পরে করে কি 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন উনি করে কি পরীক্ষা নিরীক্ষার ভাবে প্রমাণ করে যে প্রত্যেকটা পদার্থকে ভাঙলে এই একবারে অবিভাজ্য কণা পাওয়া যায়, যার নাম তিনি পরমাণু। এই নামটা দেন বিজ্ঞানী ডেমোক্রিটাসের সম্মানে, তিনি সম্মানে নাম দেন যে এর নাম পরমাণু। এখন আমরা বুঝছি যে পরমাণু কাকে বলে। এখন আবার 2টা পরমাণু মিলে একটা অণু গঠন করে বা 2 বা 2 এর অধিক পরমাণু মিলে একটা অণু গঠন করে, তাহলে অণু বড় পরমাণু ছোট, তাহলে পরমাণু কি অণুর অংশ বা অণু গঠিত হইতে পরমাণু দরকার হয়, তাহলে আমরা জিনিসটা বুঝছি। তারপর আসি কি মৌলের প্রতীক বা সিম্বল অফ এলিমেন্টস। মৌলের প্রতীক কাকে বলে? তোমরা এই যে দেখে আসছো না, আমি একটাকে দেখলাম এই যে H2O, এখানে কি সরি এখানে হলো H লিখছে, এখন এই H টা কি, আবার এই O টা কি? হ্যাঁ, এটা তো তোমার মনে প্রশ্ন আসার কথা।
এটার ভিতরে এগুলা কি, তারপরে এই যে C10H8 এগুলা কি, এগুলা সি কি এইচ এগুলো তো আমি জানি না ভাইয়া, তাহলে আমি কিভাবে পড়বো? চিন্তার কোনো কারণে আমি তোমাকে এগুলো বুঝিয়ে দিতেছি। তো তোমরা জানো যে পরমাণু আছে, পরমাণু যেমন প্রথমে হাইড্রোজেন, হাইড্রোজেন আছে, অক্সিজেন, তারপর নাইট্রোজেন, আরো অনেক পরমাণু আছে, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন। তাহলে এখন করছে কি যে বিজ্ঞানীরা যখন এর আবিষ্কার করছে তখন যে দেখলো কি এত বড় বড় পরমাণুর নাম তো সবসময় লেখা সম্ভব না, আর লিখতে গেলেও হয়তো অনেকগুলো 118টা মৌলের নাম মুখস্থ করা যাবে, কিন্তু এই লেখাটা খুব প্যারাদায়ক। ওই সময় ওনারা করছে কি যে হাইড্রোজেন থেকে শুধু এইচ নিছে, হাইড্রোজেন থেকে নিছে শুধু এইচ, অক্সিজেন থেকে নিছে কি ও, আবার নাইট্রোজেন থেকে নিছে এন। এগুলো এন দ্বারা কি বোঝায় নাইট্রোজেন, ও দ্বারা কি বোঝায় অক্সিজেন, এইচ দ্বারা কি বোঝায় হাইড্রোজেন, আবার কার্বন থেকে কি নিছে সি। আবার তোমরা অনেকে দেখছো যে কোবাল্ট, কোবাল্ট ভাইয়া কোবাল্ট থেকে সিও কেন নিল? এখন দেখো এই কার্বন থেকে কি নিছে সি, এখন কোবাল্ট থেকে যদি আবার সি নেয় তাহলে তোমরা এলোমেলো হয়ে যাবে না যে কোন সি দিয়ে কাকে বোঝায়। এই জন্য কোবাল্ট থেকে করছে কি এই যে সিও আছে, সিও নিছে। আবার যেমন এন এর সাথে মিলে যায় কি নিকেল, নিকেল থেকে কি নিছে, যেমন এখানে এন একবার নিয়ে শেষ, এখন যদি আবারও এন নেয় তাহলে তো এটা একটা কপিরাইট স্ট্রাইক হয়ে যায়, যেমন ইউটিউবে আমরা দেখি কপিরাইট আছে না একটা। এই জন্য করছে কি ওরা করছে কি এন আই নিছে, এন আই নিয়ে বানাইছে কি নিকেলের ইটা নিকেলের প্রতীক, নিকেলের প্রতীক টাইপের বানাইছে। এখন তাহলে প্রতীক কাকে বলে? কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকেই ওই মৌলের কি বলা হয়? প্রতীক। কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে ওই মৌলের প্রতীক বলা হয়। এখন তোমাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে ভাই যে সোডিয়াম, সোডিয়াম তো হওয়ার কথা ছিল সামথিং এই যে এরকম, সোডিয়াম তো এই যে এখান থেকে এস নিত, কিন্তু আমরা কেন এন এ লিখি? এটা যদি তোমরা বই পড়ো তাহলে এই জিনিসটা বুঝতে পারবা। কারণ সোডিয়ামের এই যে এন এ নামটা নেওয়া হয়েছে ল্যাটিন নাম থেকে, এটা হলো নাট্রিয়াম, নাট্রিয়াম। সোডিয়ামের ল্যাটিন নাম কি? নাট্রিয়াম। এই নাট্রিয়াম থেকে এই যে এন নেওয়া হয়েছে, যাকে আমরা বর্তমানে সোডিয়াম বলে ডাকি। আবার আছে যে ভাই পটাশিয়ামের কেন কে নেওয়া হয়েছে? পটাশিয়াম একটা পি হইতো, তো ওই ক্ষেত্রে হয়েছে কি পটাশিয়ামের ল্যাটিন নাম হলো কালিয়াম। এই কালিয়াম থেকে কে নিয়েই বানানো হয়েছে কি পটাশিয়াম, বা নাম দেওয়া হয়েছে প্রতীক। এইভাবে এগুলা নামকরণ করা হয়েছে। তোমরা যদি বই পড়ো তাহলে দেখবে আরো কিছু আছে, যেমন অরাম, গোল্ডে অরাম, তারপরে স্টিবিয়াম, প্লাম্বাম, আর অনেক কিছু আছে, ওলফ্রেম, এগুলা আছে, এগুলা ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে। আর এগুলা তোমরা মুখস্থ করবা, এগুলা তোমাদের এমসিকিউ তে আসবে। তাহলে আশা করি তোমরা এই যে আমি যতটুকু বুঝাইছি তোমরা বুঝতে পারছো। তারপরে আসি কি ভাইয়া, এখন তো আমরা এই যে তিনটাই বুঝলাম, মৌলিক পদার্থ বুঝলাম, যৌগিক পদার্থ বুঝলাম, অণু পরমাণু বুঝলাম, মৌলের প্রতীক বুঝলাম। এখন সংকেত কাকে বলে? সংকেত এই যে তোমরা যে মৌলের প্রতীকগুলো যেগুলো শিখলা, যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, এগুলো যে এই প্রতীক, হিলিয়াম, তারপর বেরিলিয়াম, বোরন, এই যে প্রতীকগুলো যে শিখলাম ভাই, এখন এই প্রতীক ব্যবহার করে আমাদের একটা বানাইতে হবে, যে সংকেত বা ফর্মুলা। এটা কিভাবে বানাবো? যেমন H2O, আমি একটা উদাহরণ দিতেছি, যেমন এটা কিন্তু একটা সংকেত, এটা কিন্তু কোনো প্রতীক না, এটা সংকেত। এটা কিসের সংকেত? পানির সংকেত। এটা কিসের সংকেত? পানির সংকেত। তারপর আছে কি H2SO4, এটা কিসের সংকেত? এটা কিন্তু আর কোনো প্রতীক না, এটা এখন কি আছে? সংকেত। এটা কি? সালফিউরিক অ্যাসিডের সংকেত, সালফিউরিক অ্যাসিড। এরকম আরো অনেক সংকেত আছে, যেমন CO2, HCl, আর অনেক আছে, নিশাদল, সবকিছু আছে। এই যে এরকম যেটাই আছে সেগুলো হলো সংকেত। তাহলে আমরা সংকেতটা এখন বুঝছি।
সংকেত কাকে বলেন? এখন আসে কি যে পরমাণুর ভেতরে কণা। এখন আমাদের আলোচনার বিষয় পরমাণুর ভেতরে কণা। এই যে আমরা যখন দেখছি যে ওনারা যে যখন প্রমাণ করছেন যে প্রমাণে বলা হয়েছে যে কি পদার্থকে ভাঙলে পরমাণু পাওয়া যায়, কিন্তু পরে যখন আরো ক্ষুদ্র ক্ষুদ্র অণুবীক্ষণ যন্ত্রতে দেখা হয়েছে জুম করে দেখার পর দেখা গেছে কি এই যে পরমাণু, এটা ধর একটা পরমাণু, এটার ভিতরে আবার আরো অনেক পদার্থ আছে। পদার্থ বলতে অনেক এলিমেন্ট আছে, উপাদান আছে এখানে। এটা পরমাণু। পরমাণু, এই পরমাণুর ভিতরে এখানে কি আছে? প্রোটন, নিউট্রন। পরমাণুর ভিতরে তিনটা উপাদান থাকে, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। এখানে ভিতরে থাকে প্রোটন, নিউট্রন, আর এই যে বাইরে থাকে কি ইলেকট্রন। এই যে এটা এমন একটা পরমাণু। এটা কি একটা পরমাণুর মডেল, এটা যে কোনো একটা পরমাণু, আমি সাধারণ দেখালাম এটা একটা পরমাণু। এখানে কি থাকে? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন। ইলেকট্রন করে কি চারদিকে এভাবে ঘুরতে থাকে। এরকম সবগুলো যতগুলো মৌল আছে সবগুলো মৌলের ক্ষেত্রে এরকমই থাকে। তো এখন আমরা শিখবো যে প্রোটন কি, নিউট্রন কি, ইলেকট্রন কি, আর এদের বৈশিষ্ট্যগুলো কি কি। তো প্রোটন, প্রোটন হলো পরমাণুর ভিতরে থাকে। প্রোটনের সাথে থাকে কি নিউট্রন। আর ইলেকট্রন করে কি এই যে এভাবে চারদিকে ঘুরতে থাকে ইলেকট্রনটা। ইলেকট্রনটা করে কি ওর চারদিকে ঘুরতে থাকে। যাক, এবার একটু সুন্দর হয়েছে আগের বারের চেয়ে। ইলেকট্রনটা করে কি ওর চারদিকে এভাবে ঘুরতে থাকে। এখন জানলাম এগুলা কি কি করে, এখন এগুলার বৈশিষ্ট্য জানতে হবে। যেমন প্রোটন, প্রোটনের ভর আছে, প্রোটনের আধান আছে। আবার নিউট্রন, নিউট্রনের ভর আছে, নিউট্রনের আধান আছে, আবার আপেক্ষিক ভর আছে। আবার ইলেকট্রন, এটা নিউট্রন, নিউট্রনের আপেক্ষিক ভর আছে, আধান আছে। আধান নেই, নিউট্রন আধান নেই, নিউট্রন হলো আধানহীন। তাহলে প্রোটনের ক্ষেত্রে আসি। প্রোটনের ভর কত? প্রোটনের ভর হলো এটা হলো 1.673 ইনটু 10 পাওয়ার -24 গ্রাম। এটা কি প্রোটনের ভর লিখলাম আমি এখন। এটা কি প্রোটনের ভর। তারপর আসি কি নিউটনের। নিউটনের ভর কত? 1.675 ইনটু 10 পাওয়ার -24 গ্রাম। এটা কি নিউটনের ভর। তারপর আসে কি ইলেকট্রনের ভর। আমার ইলেকট্রনের ভর আসে 9.11 ইনটু 10 পাওয়ার -28 গ্রাম। তোমরা অনেকে হয়তো খেয়াল করো যে আমি এখানে 28 লিখলাম, আরেক টিচার লিখছে 31। কেন? তুমি যখন এই জায়গায় 28 লিখবা ইলেকট্রনের ক্ষেত্রে, তোমাদের অবশ্যই গ্রাম লিখতে হবে। আবার যখন তুমি এখানে 31 লিখবা তখন তোমাকে এখানে কেজি লিখতে হবে। ব্যাপারটা কিন্তু তোমাকে লক্ষ্য করতে হবে। তুমি যদি পরীক্ষা হলে যে এরকম কোনো একটা গরমিল করো তাহলে দেখবা সমস্যা হয়ে গেছে, সারা নাম্বার কেটে দিতে পারে, অবশ্যই নাম্বার কাটবে যে যদি খেয়াল করে। তাহলে এখন আমরা ভর জানলাম। ভর জানার পরে আছে কি আধান। প্রোটনের আধান, প্রোটনের আধান হলো 1.6 ইনটু 10 পাওয়ার -19 কুলম্ব। কুলম্ব, এটা কি প্রোটনের গেল, এটা প্লাস। প্রোটনের আধান সবসময় প্লাস হয়। তারপর কি ইলেকট্রনের। ইলেকট্রনেরটা কি -1.6 ইনটু 10 পাওয়ার -19 কুলম্ব। এটা কি এসে গেল ইলেকট্রনের। আর নিউট্রন, তোমরা শুনছো না যে নিউট্রন মানে কি? মানে ওর কিচ্ছু নাই, ও চুপচাপ বসে থাকবে, যেখানে আছে সেখানে থাকবে, ওর কোনো আধান টাধান কিচ্ছু নাই। নিউট্রনের কি? নিউট্রনের শূন্য, নিউটনের কিচ্ছু নাই, ওর প্লাস নাই মাইনাস নাই, একবার মাঝখানে বসে আছে চুপচাপ, ভদ্র ছেলে। তারপর আসে কি আপেক্ষিক আধান। আপেক্ষিক আধানের ক্ষেত্রে হয় কি যে
সরি আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর আর আপেক্ষিক আধান। আপেক্ষিক আধান হলো, আপেক্ষিক আধান প্রোটনের হলো +1 আর ইলেকট্রন হলো -1, মনে রাখবা। আর আপেক্ষিক ভর, ভরের ক্ষেত্রে হলো প্রোটনের হলো +1 আর ইলেকট্রনের কোনো ভর নাই, আর নিউট্রনের ভর হলো +1 মানে 1 ভর। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আর যদি না বুঝো আমার ভিডিওটা তোমরা আবার পিছিয়ে নাও, পিছিয়ে নিতে ভিডিওটা দেখো, বুঝতে পারবা। তারপর আছে কি ভাইয়া, যে পরমাণুর ভিতরে কণা গেল, তারপর আছে পারমাণবিক সংখ্যা ও ভর সংখ্যা। তাহলে এখন পারমাণবিক সংখ্যা কাকে বলে? তো আমরা যে যে দেখলাম, আমরা যে মডেলটা দেখলাম, ওই মডেলের ভিতরে প্রোটন দেখছি না, এই যে প্রোটন থাকে না পি, এখানে এখন একটা প্রোটন আছে, আবার দুইটা প্রোটন থাকতে পারে, আবার তিনটা প্রোটন থাকতে পারে, তিনটা প্রোটন থাকতে পারে এখানে। এই যে প্রোটন, পরমাণুর ভেতরে মোট প্রোটন সংখ্যাকেই ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলা হয়। সংখ্যাটা কি দ্বারা পারমাণবিক সংখ্যা কাকে বলে? কোন পরমাণুর মধ্যকার প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলা হয়। আর তাহলে তারপরে আসে কি? ভর সংখ্যা বা মাস নাম্বার। মাস নাম্বার, তারপর ভর সংখ্যার সংখ্যাটা কি হয়? আমরা সবাই দেখছি যে পারমাণবিক সংখ্যা, প্রোটন আছে, প্রোটনের সাথে এখানে কিছু নিউট্রনও থাকে, তাই না? নিউট্রন থাকে না? এই যে এই প্রোটন ও নিউট্রনের যোগফলকে বলা হয় ভর সংখ্যা। বুঝছো? প্রোটন ও নিউট্রনের যোগফলকে, সংখ্যার যোগফলকে বলা হয় কি? ভর সংখ্যা। এখন মনে করো এটা হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা আমি কই লিখবো? এই যে উপরে 24। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা আমি কোথায় লিখবো? এই যে নিচে 12। তাহলে কি দাঁড়ালো? কোন ওই যে মৌলের প্রতীকের বাম পাশে নিচে যেটা থাকে সেটা কি? সেটা হলো আমার পারমাণবিক সংখ্যা। আর বাম পাশের উপরে যেটা থাকে সেটা হলো আমার ভর সংখ্যা। এটা ভর সংখ্যা, এটা পারমাণবিক সংখ্যা। এখন ভর সংখ্যা, এই যে ভর সংখ্যা থেকে যদি আমি পারমাণবিক সংখ্যা বিয়োগ করি, তাহলে আমার কি বের হয়? নিউটন সংখ্যা। 24 বিয়োগ 12 ইজ ইকুয়াল টু 12। নিউটন সংখ্যা আমার 12 আসে এখানে। এটা কি সংখ্যা? নিউটন সংখ্যা। আরেকটা জিনিস, যে এখানে যে 12 আছে, তোমরা হয়তো জানো যে পরমাণুর মধ্যে যে পরিমাণ প্রোটন থাকে, বাইরে ঠিক সেই একই পরিমাণ ইলেকট্রন থাকে। অর্থাৎ ম্যাগনেসিয়ামের ভেতরে 12টি প্রোটন আছে। তার মানে ম্যাগনেসিয়ামের বাইরের শক্তি স্তরে মোট 12টি ইলেকট্রন ঘুরতেছে চক্রাকারে, বা যেভাবে ঘুরতেছে। ম্যাগনেসিয়ামের যেহেতু 12টি প্রোটন আছে, তাহলে 12টি ইলেকট্রন ওর চারদিকে ঘুরতেছে। তাহলে কথা কি দাঁড়ায়? যে যতগুলো প্রোটন এবং কোন পরমাণুর প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সর্বদা সমান হয়। হয়তো মাঝে মাঝে যখন ক্যাটায়ন বা অ্যানায়ন হয়, ওই সময় কম বেশি হতে পারে, ওটা পরে আমরা বিস্তারিত আলোচনা করবো, ওটা পরের অধ্যায়ে আছে ওসব। কিন্তু বর্তমানে জানি কি, সাধারণত প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা সমান হয় সব সময়। তো তোমরা এতটুকু বুঝছো। তো ভাইয়া এরপরে আসে কি, রাদারফোর্ড মডেল বা রাদারফোর্ড পরমাণু মডেল। এই মডেলটি বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে প্রদান করে। কত সালে? 1911 সালে। কল্পনা করছো, আজ থেকে প্রায় 100 বছরের বেশি ওই সময় মানুষের চিন্তা ভাবনা কত দূর ছিল। তা পরমাণুর ভেতরে মডেল আবিষ্কার করছে, আজব। তো উনি কিছু মতবাদ দেয়, উনি সর্বপ্রথম মডেল আবিষ্কার করে, করার পরে কিছু মতবাদ দেয় যে পরমাণু মডেল এরকম 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 থাকে। তো ওনার মডেলটা সামথিং লাইক এরকম, যে ওনার মডেলটা সেখানে তেমন কোনো গুরুত্ব নেই, কারণ ওনার মডেলটা যে এগুলো আসে না। তো বোঝার সুবিধার্থে আমি দেখা দিতেছি এটা তো আঁকা বাঁকা হলো, এটা ঠিক করে নেই। এটা এইভাবে,
আর এটা হলো এইভাবে। এই যে এটা মডেল। আচ্ছা, প্রজাপতির মতো লাগতেছে জিনিসটা। এটা এই মডেল। আর একটা ইলেকট্রন দিলাম। তো এটা হলো নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস। এটা রং করে দিলাম হালকা, এটা নিউক্লিয়াস। এটা কি? এটা হলো ইলেকট্রন। এটা কি? ইলেকট্রন। আর ভাই এগুলো কি? প্রজাপতির মতো পাখার মতো, এগুলো হলো ভাই কক্ষপথ। তো উনি বলেন কি, উনি বলেন কি যে এই পরমাণুর মডেলটা দেখতে এরকম, আর এটার ভিতরে একটা কেন্দ্র আছে, কেন্দ্রের নাম হলো নিউক্লিয়াস। এই কেন্দ্রের চতুর্দিকে ইলেকট্রন পরিভ্রমণ করতেছে এবং এই নিউক্লিয়াসের বেশিরভাগ জায়গায় ফাঁকা। আর এই যে এই ইলেকট্রনের যেহেতু আপেক্ষিকভাবে ভর শূন্য, তাই নিউক্লিয়াসে যে প্রোটন এবং নিউট্রন থাকে তার ভরকেই এই পরমাণুর ভর বলা হয়। তোমাদের এটা 6 নাম্বার প্রশ্ন আসে যে কেন নিউক্লিয়াসের ভরকে পরমাণুর ভর বলা হয়। লিখবা এইভাবে যে যেহেতু ইলেকট্রনের আপেক্ষিক ভর শূন্য, তাই নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের যোগফলকেই, ভরের যোগফলকেই পরমাণুর ভর বলা হয়। তোমরা এইভাবে জিনিসটা লিখবে এটা। তারপরে আসে যে নিউক্লিয়াস অনেক ক্ষুদ্র এবং পরমাণুর ভেতর বেশিরভাগ জায়গায় ফাঁকা। আর এখানে বলা হয়েছে যে উনি যে বলছেন জিনিসটা যে এই যে এই নিউক্লিয়াস, সরি এটা ইলেকট্রন আর এটা নিউক্লিয়াস, উনি এভাবে বলছেন যে এই ইলেকট্রনগুলো হলো গ্রহের মতো, ইলেকট্রনগুলো কি গ্রহের মতো, আর এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসটা হলো সূর্যের মতো। উনি বলছে যে আমাদের সৌরজগতে দেখি না, যেমন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, উনি বলছেন কি যে এই এই ইলেকট্রনগুলো এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এভাবে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, এটা ঘুরতে আছে। আর উনি আরো বলেন যে এই নিউক্লিয়াস এটা হলো ধনাত্মক চার্জবাহী, আর ইলেকট্রন কি ঋণাত্মক চার্জবাহী। তাই এই ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এবং ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াস দুজনে একটা আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলের প্রভাবে দুজন আকর্ষণ করে দুজনকে আকর্ষণ করার ফলে যেহেতু একটা এবং আরেকটা দুইটা দুজনের বিপরীত চার্জবাহী, এই কারণে হয় কি যে তাদের মোট যে আধান আছে, মোট আধান শূন্য হয়ে যায়। যেমন প্লাস মাইনাসে শূন্য। এটার আধান কত আমরা জানি, এটার আধান হলো 1.6 ইলেকট্রন, -1.6 ইনটু 10 পাওয়ার -19 কুলম্ব। আর এটার ক্ষেত্রে কি নিউক্লিয়াসের ক্ষেত্রে +1.6 ইনটু 10 পাওয়ার -19 কুলম্ব। যেহেতু প্লাস মাইনাস আছে সেক্ষেত্রে কি প্লাস মাইনাস কাটাকাটি এখানে শূন্য হয়ে যায়। তার ফলে কি হয় যে পরমাণুর আপেক্ষিক মোট আধান শূন্য হয়ে যায়। উনি মোট এতটুকু কথাই বলছেন, তারপরে তেমন একটা কথা বলে নাই। আর উনি যেহেতু যেখানে বলছে, যেহেতু উল্লেখ করছে যে এটা সৌরজগতের মতো, মানে এটা এগুলা গ্রহের মতো, ইলেকট্রন গ্রহের মতো, আর এই যে এই কেন্দ্রিকা বা নিউক্লিয়াসটা সূর্যের মতো, তাই ওনার মডেলকে অনেক সময় কি বলা হয় সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। কার মডেলকে বলা হয়? বিজ্ঞানী রাদারফোর্ডের যে পুরনো মডেল দিয়েছিল সেই মডেলকে বলা হয় সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। আমরা জিনিসটা ব্যাপারটা বুঝতে পারছি। তো উনি যে সর্বপ্রথম যে একটা গবেষণা করছে, গবেষণা করার ফলে দেখছে কি যে ওনার কিছু ত্রুটি আছে। কারণ একটা মানুষ প্রথমে করছে, সবার প্রথমে করছে, উনি তো আর কাউকে কপি করে নাই, উনি সর্বপ্রথমে এই জিনিসটা বের করছে। তো ওনার কিছু ত্রুটি আছে, এই ত্রুটিগুলা উল্লেখ করে পরে বিজ্ঞানী বোর, নিলস বোর, উনি পরে মডেলটা আরো সঠিকভাবে বানায়, ওটা আমরা পরে আলোচনা করি। বর্তমানে রাদারফোর্ডের ত্রুটিগুলো বা সীমাবদ্ধতাগুলো আমরা আলোচনা করব এখানে। তো সীমাবদ্ধতাগুলোর মধ্যে আছে কি যে এই যে এখানে ইলেকট্রন, এখানে উনি খালি একটা ইলেকট্রনের কথা বলছেন যে একটা নিউক্লিয়াসের চারদিকে
ইলেকট্রনের নিউক্লিয়াসের চারদিকে একটা ইলেকট্রন ঘুরতে পারে, কিন্তু উনি বলে নাই যে 4-5টা ইলেকট্রন থাকলে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিভাবে করে ঘুরবে এরা। উনি খালি একটা ইলেকট্রনের কথা বলা হয়েছে এই জায়গায়। সে কারণেই যখন বেশি ইলেকট্রন যুক্ত পরমাণুর মডেল ব্যাখ্যা করা যায় তখন এই যে এই মডেলটার কাজে লাগে না। এই মডেলটা শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে কাজে লাগবে, যেমন হিলিয়াম বা লিথিয়ামের ক্ষেত্রে এই মডেলটা কোনো কাজে লাগবে না। তারপরে আসে যে উনি বলছেন যে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে, তাদের মধ্যে কোনো চার্জ বিদ্যমান নাই, কিন্তু এইখানে তো এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, কাজেই চার্জহীন বস্তু কোনগুলো? গ্রহ এবং সূর্য। সেই চার্জহীন বস্তুর সাথে কি চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক হইছে? তোমরা নিজেরাই বলো যে আরেকজনের অনেক টাকা আছে, তোমার টাকা নাই, এখন তার সাথে কি তোমার তুলনা যায়? অবশ্যই যায় না। সেক্ষেত্রে কি এটা চার্জ আছে, এই দুইটারই চার্জ আছে, এটা প্লাস আছে, এটা মাইনাস আছে, কিন্তু গ্রহগুলোর কোনো চার্জ নাই, সূর্যের কোনো চার্জ নাই, সেক্ষেত্রে কি এই দুইটার তুলনা হয় না। এই ক্ষেত্রে উনি একটা ব্যাড বাস খাইছে। তারপরে আসে কি যে এই যে এই মডেলে এই যে এগুলা তো মন করে কল্পনা করা হয়েছে, কিন্তু ওই যে উনি বলে নাই যে এগুলা কিভাবে থাকে, কেমন থাকে, ব্যাসার্ধ কিরকম থাকে, এটা কিভাবে সাজানো থাকে, এগুলো উনি ঠিক ভালোভাবে বলে নাই। যা না বলার ফলে কি হয়েছে, এটা এতটা গ্রহণযোগ্য হয় না। তারপরে উনি আরেকটা বিজ্ঞানী ছিল, বিজ্ঞানী ম্যাক্সওয়েল। উনি তত্ত্ব দিছে কি যে যেহেতু এই ইলেকট্রন গুলো এভাবে করে ঘুরতেছে, একটা শক্তি নিয়ে ঘুরতেছে, অবশ্যই একটা শক্তি আছে, এখানে কোনো একটা এনার্জি আছে। এই এনার্জির কারণে একটা সময় এনার্জি লস্ট হবে, একটা সময় এনার্জি চলে যাবে। সেই সময় কি যে ঘুরতে 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 ঘুরতে, আমি তোমাকে চিত্র এঁকে দেখাই জিনিসটা, মুছে দিতাম, মুছে চিত্র এঁকে দেখে, এটা চিত্র আঁকলে বুঝবা। মনে করো এটা কি নিউক্লিয়াস, আর এটা কি ইলেকট্রন। এই যে একটা ইলেকট্রন, এটা ইলেকট্রন। এখন এই ইলেকট্রন মন করে ঘুরতেছে, ভালো কয়েক রাউন্ড ঘুরলো, ঘুরতে 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 শক্তি হারাইতেছে, আস্তে আস্তে শক্তি হারাইতে 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 এই যে করে পড়ে গেল। যখন নিউক্লিয়াসের জিনিসটা পড়ে যায়, এভাবে করে ঘুরতে 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 যখন নিউক্লিয়াসের পড়ে গেল, তখন কি হলো? তখন কি আর পরমাণু বাইরের অংশটুকু থাকলো? পরমাণু তো ধ্বংস হয়ে গেল। কিন্তু বাস্তবে কি এটা ঘটে? তুমি কি দেখছো যে এভাবে পড়ে আছে, তোমার পেন্সিল কখনো নষ্ট হয়ে গেছে, বা তোমার খাবারের কোনো একবারে নষ্ট হয়ে গেছে, বা একবার ধ্বংস হয়ে হুটহাট করে, তো প্লাস্টিকের কিছু হুটহাট হুটহাট করে ধ্বংস হয়ে গেছে? এরকম কখনোই ঘটে না। কোনো লোহার জিনিস হুটহাট করে ধ্বংস হয় না বা ফেটে যায় না। যদি এরকমই হইতো যে ইলেকট্রন ঘুরতেছে 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 ঘুরতে ঘুরতে যায় নিউক্লিয়াসে পড়ে গেছে, তাইলে কি হতো? তাইলে কোনো কিছু পরমাণু থাকতো না, পরমাণু নষ্ট হয়ে যেত বারবার। কিন্তু বাস্তবে কি এরকম ঘটে না, যার ফলে কি বোঝা যায় যে রাদারফোর্ডের পরমাণু মডেলটি সঠিক নয়। এই সঠিকটা প্রমাণ করার জন্য আসে কি বিজ্ঞানী নিলস বোর। আমরা জিনিসটা মুছে নেই, এবার জিনিসটা মুছে দেই। তো এরপর আসে কি বোর পরমাণু মডেল। বিজ্ঞানী নিলস বোর 1913 সালে বিজ্ঞানী নিলস বোর একটা পরমাণু মডেল ঘোষণা দেন। সেই মডেলটা করেন কি বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলটাকে সংশোধন করার পরে তিনি একটা মডেল দেন, ওইটা ফলো করার পর একটা মডেলই দেন। সেটা হলো কি সেই মডেলটা এরকম, মডেলটা কিছুটা এরকম। তো এই মডেলে বলেন কি যে এই যে ইলেকট্রন গুলো থাকে, এখানে থাকে ইলেকট্রন গুলা, ইলেকট্রন যে কোনো ইচ্ছা মতো যে কোনো পথে ঘুরতে পারে না, কিছু অনুমোদিত পথে তাদের ঘুরতে হয়। আর এই অনুমোদিত পথগুলা কি? এই যে এই পথগুলা, এই যে অনুমোদিত পথে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে, এই পথকে বলা হয় শেল বা অরবিট বা প্রধান শক্তি স্তর। এই শেল অরবিট বা প্রধান শক্তি স্তরকে প্রকাশ করা হয় কি দিয়ে? n = 1 2 3 4 5 যা আছে।
এখন 1 ইকুয়াল টু কি, 1 থাকলে কে, আর 2 থাকলে এল, 3 থাকলে এম, 4 থাকলে এন। এইভাবে করে এগুলা ব্যাখ্যা করা হয়েছে। তারপরে বলা হয়েছে যে এই যে কণা যে ঘুরতেছে, এই কণার একটা কৌণিক ভরবেগ আছে। কৌণিক ভরবেগ বলতে কি বোঝায়, যে কোণা দিয়ে ঘুরতেছে না এটা, এই যে ইলেকট্রনের একটা ভর আছে, আবার এই যে ঘুরতেছে ওর একটা বেগ আছে, সব মিলে ওর একটা কৌণিক ভরবেগ আছে। তো এই কৌণিক ভরবেগের সূত্রটা কি, এখানে কি দেখা যাচ্ছে, দেখি একটু। হ্যাঁ, কৌণিক ভরবেগের সূত্রটা হচ্ছে mvr equal to nh by 2 পাই। তো এখানে ভাই m কি, m হচ্ছে এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনের ভর, এটা সর্বদা সবসময় একই রকমই থাকে। তারপরে কি আছে ভি, এই ইলেকট্রন যে আছে সেটার বেগ ভি। এই আর, আর কাকে, আর কি, আর হলো এই যে এই কেন্দ্র থেকে ইলেকট্রনের যে ব্যাসার্ধটা আছে সেটা হলো আর। আর এন কি, যে কয়টা কক্ষপথ আছে, যেমন এটা 2 নম্বর কক্ষপথে আছে, তাহলে এখানে এন হবে 2। আর এইচ কি ভাই, এইচ হলো প্লাঙ্ক ধ্রুবক 2। আর পাই, পাই মান তো আমরা সবাই জানি ক্যালকুলেটর আছে, প্লাঙ্ক ধ্রুবকের ক্যালকুলেটরও আছে। তো এই এটা হলো একটা সূত্র। এটা কিসের সূত্র, এটা হলো পরমাণুর ইলেকট্রনের কৌণিক ভরবেগের সূত্র। এই সূত্র দিয়ে অনেক সময় ম্যাথ আসে, আবার এমসিকিউ আসে এই সূত্রে। তো এই সূত্র ইউজ করে আমরা ম্যাথে সলভ করতে পারবো, এমসিকিউ সলভ করতে পারবো। আমরা যখন অ্যাডভান্স ক্লাসে যাব তখন আমরা এই সূত্র দিয়ে ম্যাথগুলো সলভ করব, কারণ এখন আমরা বেসিক ক্লাসে আছি, এখন আর এই সূত্র দিয়ে আমরা ম্যাথ সলভ না করলাম। তারপরে বলা হয়েছে যে এই ইলেকট্রন যদি এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসে, তার মানে কি উচ্চ শক্তি, এটা উচ্চ শক্তি আছে, এই উচ্চ শক্তি থেকে যদি নিম্ন শক্তি স্তরে আসে, তাইলে করে কি, ও কিছু পরিমাণ আলো, কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে, কিছু পরিমাণ শক্তি বিকিরণ করে দেয়। আবার যদি একই কাজ হইতো যে এখানে একটা ইলেকট্রন আছে, এই ইলেকট্রনটা করছে কি, এই নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেছে, এখান থেকে এখানে গেছে, তাহলে ও কি করবে, কিছু পরিমাণ শক্তি সঞ্চয় করবে। যখন এটা এটা মনে রাখবা, কি আমি বলি, এটা মনে করো তুমি সিঁড়ি দিয়ে নিচে নামতেছো, তাইলে কি তোমার কি শক্তি দিতে লাগতেছে, নাকি এমনি এমনি নামতে পারতেছো, বেশি শক্তি দেখানো তো দরকার হয় না। কিন্তু যখন তুমি সিঁড়ি থেকে উপরের দিকে ওঠো, তখন কি তোমার শক্তি দিয়ে উঠতে হয়, তার মানে তোমার শোষণ করতে হইতেছে, শোষণ করে উঠতে হইতেছে। আর যখন তুমি নামতেছো তখন তোমার কিছু দিতে হইতেছে না। এই ব্যাপারটা তুমি এইভাবে সেট করে নিয়ে মাথায়, যে যখন এটা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তখন শক্তি শোষণ করে, আগে শোষণ করে ওর ভিতরে শক্তি নেয়, শক্তি নেওয়ার পরে উপরে ওঠে। আর ও কি করে, যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসে, তখন ওর তেমন কোনো একটা শক্তি লাগে না, তাই করে কি হালকা কিছু শক্তি বিকিরণ করে দেয়, মানে দড়ি দিয়ে দেয় বিকিরণ করে। তো এই সূত্রটা হলো E equal to hb by hc by lambda। এখানে ই কি, ই মানে শক্তি, বিকিরিত শক্তি বা শোষিত শক্তি। এইচ কি, এইচ হল প্লাঙ্ক ধ্রুবক। আর ভি কি, এখানে ভি হলো কম্পাঙ্ক, ভি হলো শোষিত শোষিত বিকিরিত শক্তির কম্পাঙ্ক। আর সি কি, সি আলোর বেগ, আমরা সবাই জানি সি হলো আলোর বেগ, আর ল্যামডা হলো তরঙ্গ দৈর্ঘ্য, ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য। তো এই সূত্রটা আমরা পরে ম্যাথ করব। তো এই যে বোর বোরনের মডেলটা ছিল, এখানে এতটুকুই বলা হয়েছে। তারপরে আসে কি, যে বোর বোরনের মডেলের সাফল্য, এই পরমাণু মডেলটা খুব সাফল্য লাভ করছে। রাদারফোর্ডের পরমাণু মডেলটা যদি সাফল্য লাভ না করতে পারে, কিন্তু এই মডেলটা খুব সাফল্য লাভ করছে, কারণ এটা সার্বজনীন গ্রাহ্য, এটা সবাই মেনে নিছে। মেনে নেওয়ার কারণগুলোর মধ্যে কি কি আছে, যেমন আমরা যেমন রাদারফোর্ডের পরমাণু মডেলে কি দেখছিলাম, যে উনি বলছিলেন, বিজ্ঞানী রাদারফোর্ড বলছিলেন যে এই যে ইলেকট্রন গুলো আছে, এগুলা কি করে, গ্রহের মতো সূর্যের চতুর্দিকে ঘুরতে থাকে, কিন্তু কিভাবে ঘুরে, কোন কক্ষপথে ঘুরে, সে সম্পর্কে তো কোনো ব্যাখ্যা দেওয়া হয় না ওই যে রাদারফোর্ড পরমাণু মডেলে। কিন্তু এই যে বোর পরমাণু মডেলে উনি বলছেন যে এই যে নিউক্লিয়াসের চারদিকে বৃত্তাকার পথ আছে, এই যে বৃত্তাকার পথগুলা,
এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে ইলেকট্রন গুলো ঘুরে পরিভ্রমণ করে, এই কারণে একটা সাফল্য পাইছেন। কারণ উনি উনি ইলেকট্রনের একটা গতিপথ ব্যাখ্যা করতে পারছেন, আর রাদারফোর্ডের পরমাণু মডেল কি করছে, ব্যাখ্যা করতে পারে নাই। তারপরে আসে কি, যে রাদারফোর্ডের পরমাণু মডেল যে বলে নাই যে, এই যে বোর বর্ণন বলছে যে, বোরে বলছেন, বিজ্ঞানী বোর বলছেন যে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায় তখন কি হয়, শক্তি শোষণ করে। আর যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তির স্তরে আসে তখন কি করে, শক্তি বিকিরিত করে। কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে এটা বলা হয় নাই, যার কারণে এটা আরো গ্রহণ হয় নাই। তারপরে বলা হয়েছে এই যে ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরটা না, এই ক্ষেত্রে তো শোষণ করে, কিন্তু এই ক্ষেত্রে কি করে, শক্তি বিকিরণ করে। এই উচ্চ শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি নিম্ন শক্তি স্তরে আসার সময় যে পরিমাণ আলো বিকিরণ করে, এই বিকিরিত আলোকে তুমি যদি প্রিজমের মধ্যে প্রবেশ করাও তাহলে পারমাণবিক বর্ণালীর সৃষ্টি হয়, বা অ্যাটমিক স্পেক্ট্রা। তোমাকে যদি সংখ্যায় জিজ্ঞাসা করে পারমাণবিক বর্ণালী কাকে বলে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গমনের সময় ইলেকট্রন যে শক্তি বা যে আলো বিকিরণ করে, সেই আলোকে যদি আমি প্রিজমের মধ্যে প্রবেশ করাই তাহলে যা পাওয়া যায় সেটা হচ্ছে পারমাণবিক বর্ণালী বা অ্যাটমিক স্পেক্ট্রা। এটাই হলো সংজ্ঞা। তো এই যে এই বোর পরমাণু মডেলে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা সম্ভব হয়েছে, কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলে এরকম কোনো কিছু ব্যাখ্যা করা সম্ভব হয় নাই। এই কারণে বোর পরমাণু মডেল আরো সাফল্য পাইছে। কিন্তু বোর পরমাণু মডেলের আরো কিছু ত্রুটি আছে, ওনারও কিছু ত্রুটি থাকে। আসলে মানুষ মানে ভুল, বিজ্ঞানী রাদারফোর্ড ভুল করছেন, আবার বোর পরমাণু মডেলে বিজ্ঞানী বোরও ভুল করছেন। কিন্তু বোর পরমাণু মডেল কি ভুল করছেন, বিজ্ঞানী বোর পরমাণু মডেল ভুলগুলোর মধ্যে কি কি, যে এখানে যে পারমাণবিক বর্ণালীটা যে শুরু করি আগে, এখানে উনি মাত্র হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করতে পারছেন, আর যা হিলিয়াম, লিথিয়াম, কার্বন, অক্সিজেন এগুলোর কোনো পারমাণবিক বর্ণালী উনি ব্যাখ্যা করতে পারেন নাই। এটা ওনার একটা সীমাবদ্ধতা। তারপরে আসে যে বোরের পরমাণু মডেলে বলা হয়েছে যে ও যদি উচ্চ শক্তি স্তর থেকে যদি নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আসে তাহলে ইলেকট্রন কি করে, ইলেকট্রন শক্তি বিকিরণ করে, কিন্তু ওই বিকিরিত শক্তি একটা রেখা পাবার কথা। কিন্তু যখন উচ্চ ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রতে দেখা হয় তখন দেখা যায় কি ওখানে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখার সমষ্টি আছে, অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র রেখা আছে, যার কারণে কি ওনার এই প্রমাণটা ভুল বা এই প্রমাণটা ত্রুটিপূর্ণ, এই ত্রুটিপূর্ণ প্রমাণ। তারপরে ওনার একটা প্রমাণ আছে যে এখানে বলা হয়েছে যে এই যে এই নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চতুর্দিকে যে কক্ষপথগুলো আছে এগুলো কি বৃত্তাকার, সবসময় বৃত্তাকার থাকবে, এটা কে বলছেন, বিজ্ঞানী নিউজ বোর। কিন্তু পরে উচ্চ ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রতে দেখা যায় কি যে এগুলো উপবৃত্তাকার হতে পারে, মানে কি এই বৃত্তাকার না হয়ে উপবৃত্তাকার হতে পারে, যে কারণে এটা ওনার একটা সীমাবদ্ধতা। তো আশা করি তোমরা এই যে রাদারফোর্ড পরমাণু মডেল এবং বোর পরমাণু মডেল দুটো ভালো করে বুঝছো। যদি না বুঝো তাহলে আমাকে কমেন্টে জানাবা, আমি ওটার জন্য আরো বিস্তারিত ভিডিও দেব। তো এরপরে আসা যাক যে ইলেকট্রন বিন্যাস, এটা খুব একটা বড় জিনিস, এটা আমি আশা করি তোমরা ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবা, কারণ জিনিসটা বোঝার জন্য তোমাদের অনেক মনোযোগ প্রয়োজন। মনোযোগ দিয়ে ইলেকট্রন বিন্যাসটা বুঝবে, একবার যদি ইলেকট্রন বিন্যাসটা বুঝতে পারো তাহলে তোমরা যে কোনো পরমাণু ইলেকট্রন বিন্যাস করতে পারবা। তার আগে এটা আমরা মুছে নেই। তো বোরের পরমাণু মডেলটা শেষ করলাম, শেষ করার পরে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা আলোচনা করব, বুঝতে পারতেছো, ইলেকট্রন বিন্যাস। শোনো, আমি তোমাদের ঠান্ডা মাথায় বোঝাবো, তোমরা ঠান্ডা মাথায় জিনিসটা বুঝবা। ইলেকট্রন বিন্যাস তুমি যদি একবার বুঝতে পারো, আবারও বলতেছি, তুমি যদি একবার বুঝতে পারো তোমার আর কোনো সমস্যা হবে না। আমি কোনো গাইডের মতো বোঝাবো না, আমি সহজ ভাষায় বোঝাবো, তুমি জিনিসটা খালি বুঝবা। এতটুকু তো শেষ, আমরা মুছে দেব এতটুকু। ইলেকট্রন বিন্যাস বাকি আছে, আচ্ছা এতটুকু মুছে দেই।
তাহলে এই জায়গায় আমরা এখন একটা মডেল লিখি, তোমাদের বোঝার সুবিধার্থে আমি মডেল লিখি। এটা মডেল বোঝার জন্য বলতেছি। এখানে মনে করো এটা হলো প্রোটন, নিউট্রন আছে এই জায়গায় আছে কয়টা হলো, একটা দুইটা তিনটা আটটা দিতে দিই, আটটা দেওয়ার জায়গা, আচ্ছা এটার উপর দিয়ে দিতেছি, একটু নিচে আগে একটু ঝামেলা হলে একটু নিচে আঁকি আবার বোঝার জন্য। এটা একটা কক্ষপথ, 2 নাম্বার কক্ষপথ, 3 নাম্বার কক্ষপথ, এটা কয় নাম্বার, 4 নাম্বার কক্ষপথ। আচ্ছা দেখি এটা হলো একটু রং করে দিলে এটা হলো নিউক্লিয়াস, একটু বাঁকা হয়েছে, এটা গোল হবে, আমি হাতে আঁকছি তো এই জন্য একটু বাঁকা হয়েছে। তো এখন এই জায়গায় হয়েছে কি, ইলেকট্রন বিন্যাস যে কথাটা ছিল এটা হলো যে এটা একটা পরমাণু, এই পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে থাকবে, এখন একটা এরবে তো থাকতে পারে না যে এখানে 5টা ইলেকট্রন দিলাম আমার মনের মতো, আবার ভিতরে দিলাম 6টা ইলেকট্রন, আমি মনের মতো দিয়ে দিলাম, এভাবে তো থাকলে একটা পরমাণু সাজানো হবে না। কিন্তু এই পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে থাকবে, এখন আমরা দেখছি যে পরমাণুর প্রধান শক্তি, এগুলো হলো কি প্রধান শক্তি স্তর, প্রধান শক্তি স্তরগুলোকে কি বলা হয়, n দ্বারা প্রকাশ করা হয়, n = 1 2 3 4, আর যা যা আছে যতগুলো হবে 5 4 যা আছে 5 6 যা আছে সব হবে। তো এটা কয় নাম্বার, এটা হলো 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এগুলো কি শক্তি স্তরের নাম্বার। তো এখন আমরা জানি 1 নাম্বারকে কি বলা হয়, কে দ্বারা প্রকাশ করা হয়, 2 নাম্বারকে কে এল, 3 নাম্বারকে এম, 4 নাম্বারকে এন। সাধারণত 4 নাম্বার দ্বারা প্রকাশ করা হয়, 4 নাম্বার পর্যন্ত আছে, তারপরে আর প্রকাশ করার জন্য দরকার হয় না, তারপরে হয়ে যায় এরকম একভাবে। তো এটা কি, এটা হলো কে কে, এটা কি কে এল, এটা কি এম, এটা এন। তাহলে এখন দেখো এই শক্তি স্তরে এটা কে, এটা এল, এটা এম, এটা এন। এখন বলছে কি যে প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 2n²। এখন n এর মান এখানে কি বসবে, n এর মানে যে 1 2 3 4 5 আছে সেগুলো বসবে। এখন তুমি যদি n এর মানে এখানে 1 বসাও, তার মানে আমি কোন কক্ষপথের কথা বলতেছি আবার খেয়াল করো, এই যে 1 নাম্বার, এই যে প্রথম কক্ষপথের কথা বলতেছি, প্রথম প্রধান শক্তি স্তর বা অরবিট, এটার কথা বলতেছি। তো এই জায়গায় হয় কি, এই জায়গায় যদি আমি 1 বসাই তাহলে কি হয়, 2 1 স্কয়ার = 2। তাহলে এখানে ইলেকট্রন ধারণ ক্ষমতা কয়টা, দুইটা, তাহলে কেতে ইলেকট্রন থাকতে পারে কয়টা, দুইটা, এখানে দুইটা, সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে, এই যে প্রথম শক্তি স্তর আছে এখানে সর্বোচ্চ দুইটা ইলেকট্রন থাকতে পারে। তারপরে এই যে 2 নাম্বার, যা আছে, যেমন এই যে দ্বিতীয় এল, এটা এল দ্বিতীয়, এই কক্ষপথে n এর মান কত বসবে, 2 2 স্কয়ার 4, আর 2 দিয়ে গুণ করলে 8, তাহলে এখানে মোট ইলেকট্রন বসবে কয়টা, 8টা ইলেকট্রন বসবে। তাহলে এলে এলে কেতে কয়টা বসলো, কেতে বসলো হলো 2টা, এই যে এখানে বসলো 2টা, এখানে আঁকা তো ঘিজিবিজি হবে, বুঝতে ঝামেলা হবে, তাই আমি লিখে দিতেছি, কেতে বসলো 2টা, এলে বসলো কয়টা, এলে বসলো আমার 8টা। তারপর কি এম, এম এ কি 3 3 স্কয়ার 9, 9 আর 2 গুণ করলে 18, তাহলে এম এ কয়টা বসলো, 18টা, এম এ বসলো 18টা। তারপরে কি আছে এন, এন এ কি 4 4, আর 4 স্কয়ার করলে কত হয়, 16 16 ইনটু 2 32 32, তাহলে এখানে এন এ কয়টা বসবে, 32। তাহলে যদি n এর পরে যদি 5 নাম্বার কক্ষপথ থাকে, তাহলে এখানে এই যে n এর জায়গায়
n এর পরে 5 নাম্বার থাকলে n এর জায়গায় 5 বসবে, 5 পাওয়ার স্কয়ার দিলে কি হয় 32, 32 দুগুণে তাহলে 64 থাকবে। তারপরে যদি 5 নাম্বার কক্ষপথ থাকে, 5 নাম্বার কক্ষপথে 64টা ইলেকট্রন থাকতে পারবে। তাইলে এখন এই যে রইলো, এখন এর ভিতরে আবার হয় কি যে এই যে এটা দেখো, এটা কি, এটা হলো এটা ইলেকট্রন, আর এইটা কি, এটা হলো প্রধান শক্তি স্তর 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখন হইছে কি এই যে এই শক্তি স্তর আছে, এটার আবার এটার ভিতরে অণু শক্তি স্তর আছে, আবার এই যে শক্তি স্তর আছে এটার ভিতরে অণু শক্তি স্তর আছে, আবার এটার ভিতরে অণু শক্তি স্তর আছে, আবার এটার ভিতরে অণু শক্তি স্তর আছে। এখন আমাদের কাজ কথা নিয়ে যে এই প্রধান শক্তি স্তরের ভিতরে উপশক্তি স্তরগুলো আছে, এই উপশক্তি স্তরের ভিতরে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো আছে, আমাদের কাজ এতটুকু নিয়ে যে প্রধান শক্তি স্তরটা এটা, তার ভিতরে আবার ক্ষুদ্র ক্ষুদ্র কি আছে উপশক্তি স্তর, এই উপশক্তি স্তরের ভিতরে ইলেকট্রনগুলো কিভাবে সাজানো আছে আমরা এই জিনিসটা দেখব। এখন দেখার জন্য যে আমরা এই যে এই জিনিসগুলো তোমরা নোট করবা যে কে প্রধান শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকতে পারে, এল প্রধান শক্তি স্তরে 8টা, এন প্রধান শক্তি স্তরে 18টা, এন প্রধান শক্তি স্তরে 32টা। এই জিনিসটা তোমরা মুখস্থ করে নেবা। মুখস্থ করার পরে যে এবার আসে উপশক্তি স্তরের ধারণা। উপশক্তি স্তরগুলো কি হবে তোমরা, আমি আশা করি তোমরা প্রধান শক্তি স্তরগুলো বুঝছো। আমরা যখন ক্লাস করতাম তখন কি যে এইভাবে কেউ বুঝতো না, আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন যে একটা আকাঙ্ক্ষা যে আমি ভেবে জানতে চাই, ওই জিনিসটা জানতে পারতাম না। তাই এখন যখন আমি পড়াচ্ছি তোমাদের, তখন দেখলাম কি যে এভাবে যদি বোঝাইতে পারি আশা করি তোমরা জিনিসটা বুঝবা, যদি না বুঝো আমার কমেন্টে জানাবা। তাইলে এতটুকু হইলো, এতটুকু হওয়ার পরে এই যে উপশক্তি স্তর, উপশক্তি স্তর কি ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এই উপশক্তি স্তর ছোট হাতের এল দ্বারা প্রকাশ করা হয়, আবার এল এর ইকুয়ালটি কি হবে n-1, n-1, আর উপশক্তি স্তর হবে কি 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 থেকে 0 থেকে ছোট হাতের এল পর্যন্ত, ছোট হাতের এল পর্যন্ত। তাহলে এখন মনে করো 1 নম্বর শক্তি স্তর, তাহলে এখানে n ইকুয়াল টু কত 1, 1 থাকলে কত 0। এখন আগে লিখে দেই যে s p d f, এগুলা কি s p d f হলো উপশক্তি স্তর। এখন ভাইয়া এগুলাতে কতগুলো করে ইলেকট্রন থাকতে পারে, 2টা, 6টা, 10টা, 14টা। উপশক্তি স্তর এস এ 2টা ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ, উপশক্তি স্তর পি তে 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি তে 10টা, এফ এ 14টা, 14টা এভাবে করে ইলেকট্রন থাকবে। এখন এখন এই যে এই এল, এল এর মান 0 থেকে এল পর্যন্ত, তাহলে এখন যদি 0 হয়, যে এল এর মান কত, এল এর মান হলো এই যে এখানে আমি ধরলাম 1, এখানে ধরলাম কি 1, প্রথম শক্তি স্তর প্রথমটা ধরলাম, তাহলে এখানে কি আসে 0, তাহলে এল এর মান 0 থেকে কত পর্যন্ত, খালি অনলি 0, যদি 0 থাকে তাহলে আসবে এস, তাহলে কি আসবে এস। তারপরে কি যদি এখানে দ্বিতীয় শক্তি স্তরের কথা বলে, দ্বিতীয় শক্তি স্তরের কথা বলছে যে এই শক্তি স্তরে কেমনে কি সাজানো আছে, এই শক্তি স্তর উপশক্তি স্তর আমরা ব্যাখ্যা করব। তৃতীয় উপশক্তি দ্বিতীয় প্রধান শক্তি স্তরের উপশক্তি স্তর, এই ক্ষেত্রে হবে কি যে এখানে কি থাকবে 1, কিন্তু এখানে থাকবে কি 0 আর 1, কারণ 0 আগে থেকে আছে আর এখানে 1, তাহলে এখানে কি 0 আর 1 থাকলে হবে এস আর পি। ওকে, তারপরে যদি এখানে 3 নাম্বার শক্তি স্তরের কথা বলা হয়, তাহলে এখানে কি থাকে 0 1 2, 0 1 2, 0 1 2 থাকলে কি হবে এসপিডি। তারপরে যদি এখানে 4 নাম্বার শক্তি স্তরের কথা বলা হয়, তাহলে এখানে কত আসে 1 2 3, 0 1 2 3, এখানে যদি 0 1 2 3 দেই তাহলে আসে এসপিডিএফ সবগুলো। বুঝছো এগুলা কিসের ধারণা, এগুলো হলো উপশক্তি স্তর।
এগুলা কি উপশক্তি স্তরের ধারণা। আর এই যে আমরা এখানে যে প্রথমে আলোচনা করছি এগুলা কি, এগুলো হলো প্রধান শক্তি স্তরের ধারণা, আমরা এর আগে যেটা আলোচনা করছি। এখন ভাই আমরা কিভাবে সাজিয়ে লিখবো, এখন সবই তো বুঝলাম, তাহলে এখন আমরা এত ঝামেলা করতে চাই না, আমি ইজিলি করতে চাই যে একবারে শর্টকাটে আমি করব। যে স্যার আমাকে দিল যে পরীক্ষা আসলে ইলেকট্রন বিন্যাস করো, যে একটা পরমাণু দিছে, এই পরমাণু ইলেকট্রন বিন্যাস আমাকে ব্যাখ্যা করো, তো ভাই আমি কিভাবে করব? তো এই জিনিসটা করার জন্য তোমাদের একটা ছক ফলো করবা। আমি এই ছকটা সবসময় ফলো করতাম, জিনিসটা মুছে দেই, এই জিনিসটার দরকার হবে না, তো জিনিসটা তো বুঝে দিয়েছি তোমাদের। যদি না বোঝো আমার অবশ্যই কমেন্টে বলবা, আর যদি দরকার হয় তাহলে আমি একটা এক্সট্রা ভিডিও তৈরি নিই, এই ইলেকট্রন বিন্যাস নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব যদি দরকার হয়। তারপরে আসে কি যে ভাই ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব, সবই বুঝলাম, বেসিক ক্লিয়ার হইছে, এখন ইলেকট্রন বিন্যাস কিভাবে করব। তো ইলেকট্রন বিন্যাস করার একটা শর্টকাট আছে এই জায়গায়, 1s 2s 2p, এবার লিখবা আগে 3s 3p 3p 4s 4p 4t 4f, দুই চলে গেল তাই না? আচ্ছা এটা মুছে দেই, আমরা এই আইসোটোপার পাঠানো বড় আপনি কি করবেন তো বন্ধু পড়াবো এটা। 4s 5s 5p 5t 5f 6s 6t 6d 7s 7p 8s। দেখা যাচ্ছে ক্যামেরায়? হ্যাঁ দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে কি করবা তোমরা, এইখান থেকে এইভাবে একটা দাগ দিলা, দিছো, দেওয়ার পরে আবার এইখান থেকে এইভাবে একটা দাগ দিলাম, দেওয়ার পরে আবার এখান থেকে এইভাবে একটা দাগ দিলাম, আবার এখান থেকে এইভাবে একটা, এখান থেকে এইভাবে একটা, এখান থেকে এইভাবে একটা, এখান থেকে এইভাবে একটা, এখান থেকে এইভাবে একটা দিছো। দেওয়ার পরে করবা কি, এটা এই পাশে আসছে, এই যে এটার সাথে এটা মিলিয়ে দিবা, এটার সাথে এটা মিলিয়ে দিবা, এটার সাথে এটা মিলিয়ে দিবা, এইভাবে করে সবগুলা মিলিয়ে দিবা। মিলিয়ে দিলাম, হ্যাঁ সবগুলা মিলিয়ে দিছি। তাহলে শক্তি কিভাবে আসতেছে, শক্তি আসতেছে এখান থেকে শুরু হইছে, আবার এখান থেকে যাচ্ছে, এখান থেকে আসছে। এখন ভাইয়া আপনি আমার অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখান, খুব ইজি। অক্সিজেনের পারমাণবিক ভর কত? ও 8। এখন কি আমাদের গুণে গুণে 8টা করতে হবে, 8টা ইলেকট্রন বসাতে হবে। তাহলে 1s, s এ কয়টা ইলেকট্রন সর্বোচ্চ? 2টা ইলেকট্রন, এখানে কি 1s2। তারপরে আসে কিভাবে ঘুরতে ঘুরতে আসে 2s এ, 2s এ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন, 2s2 1s2 2s2। তারপরে কি সে আছে যে এখান থেকে ঘুরলো ঘুরলো ঘুরতে ঘুরতে কিসে গেছে? 2p তে গেছে। 2p তে কয়টা থাকতে পারে? 6টা থাকতে পারে, কিন্তু আমাদের এখানে 4টা ইলেকট্রন হয়ে গেছে, আর আছে বাকি আছে কয়টা? 4টা। তাহলে এখানে কি লিখবো আমরা? 2p4। ব্যাপারটা বুঝতে পারছো তোমরা? আবার যদি বলো ভাই এখানে সোডিয়ামের করে দেন, সোডিয়াম 11 করলাম, এটা কি হবে? এটা কি রকম, এই যে এইভাবে করে আসলো, এখানে ঢুকলো আগে একটা ইলেকট্রন, দুটো ইলেকট্রন এখানে ঢুকলো, 1s2 2s2, আবার এখানে আসার পরে দুটো ইলেকট্রন এখানে ঢুকলো, মোট 4টা ইলেকট্রন ঢুকলো। তারপরে আসলো এখানে কি, এখানে আসলো, এখানে আছে আমার 11টা ইলেকট্রন, এখানে 4টা ঢুকছে, তাহলে এখানে কি 6টা ঢুকতে পারে না? টুপিতে অবশ্যই টুপিতে 6টা ঢুকতে পারে। টুপিতে যখন 6টা ঢুকলো, ঢোকার পরে করলো কি, এই যে এই তারপর আসে কি 3s এ, 3s এ আইসা বলবো 3s1। ব্যাপারটা তোমরা বুঝছো যে এটা কিভাবে হইলো। তারপর একটা আজব একটা জিনিস দেখাই তোমাদের, দাঁড়াও, এটা প্রশ্নে আসে, এটা হলো পটাশিয়াম নিয়ে। পটাশিয়ামেরটা কেন ব্যতিক্রম? K19 দেখো, এই যে এখানে ঢুকলো ইলেকট্রন 1s2 2s2, 1s2 থেকে ঢুকলো 2s2 থেকে আবার 2p তে গেল, 2p6, 2p তে যাওয়ার পর আবার কি গেল 3s2, 3s2, মোট কয়টা হলো? দুটো 12টা ইলেকট্রন আছে। 12টা ইলেকট্রনের পরে এটা কই গেল? আবার গেল যে 3p তে। এখন
3p দিয়ে কয়টা গেল 12টা, 6টা যাবে 3p দিয়ে, 3p6 6টা গেল, যাওয়ার পরে মোট কয়টা হলো, মোট হলো 18টা ইলেকট্রন। এখন দেখো যে 3p তে যাওয়ার পরে এখানে কি আছে, 3p তে যে গেল যাওয়ার পরে এখানে কোনটা আসলো 4s, তাহলে আমাদের অবশ্যই কি লিখতে হবে 4s লিখতে হবে। এখানে কি লিখবো 4s1। তোমাকে অনেকে বলবে হয়তো যে এখানে তো পরীক্ষার প্রশ্ন আসবে কি হবে যে 3p এর পরে যাওয়ার কথা ছিল 3d তে, এই যে নিয়ম অনুসারে কিন্তু এরকম যে 3p এর পরে 3d একটা বংশ পরিচয় আছে যে আমি 3p, আমার ছোট ভাই 3d বা বড় ভাই 3d, আমি ওর কাছে যাব, কিন্তু চলে গেল কি আরেকজনের কাছে 4s। কারণ কি এখানে 3p এর পাওয়ার কত আর 4s এর পাওয়ার কত আমরা তো লিখে দেব। 3p কত, এখানে 3, n হলো 3 আর p কত sp, শূন্য থাকলে হয় s আর 1 থাকলে হয় p, তাহলে এখানে n হলো 3 আর p কত, p হলো 1, এটা কত 4, আর এখানে কত 4s কত, 4s হলো 4 আর s জানি 0, কত হয় 4, 4 হইলো। তারপরে দেখো 3d তে কত, 3d তে 3, এখানে n কত, এখানে হলো n হলো 3, n হলো 3 আর d spd এখানে 2, এখানে কত আছে 5। দেখো এখন তুমি বলো এই দুইটার কম, যদি তুলনা করো তাহলে কোনটা কম, অবশ্যই এটা কম, তাহলে অবশ্যই ইলেকট্রন এটা আগে ঢুকবে, এটা হলো 4s এর আর এটা হলো 3d, যেহেতু এটা 4s আর এটার কম তাই অবশ্যই ইলেকট্রন এটা আগে ঢুকবে আর ইলেকট্রন এটা পরে ঢুকবে। তাই এটাই একদম স্বাভাবিক নলেজ, এটাই মাত্র বেসিক। আর এইভাবে তোমরা ইলেকট্রন বিন্যাস করবা। তোমরা যদি পরীক্ষার হলে ইলেকট্রন বিন্যাস করতে যাও আগে তোমরা এইভাবে একটা ছক আঁকাবা, এইভাবে তুমি করবা। আবার মনে রাখো আবার যদি টিপ চিহ্ন ভুল না হয়, তুমি আমি যেভাবে দিছি তুমি আবার এইভাবে করে দিও না, তাহলে কিন্তু পুরোটাই ভুল যাবে। তারপরে কিছু ব্যতিক্রম আছে, আমরা ব্যতিক্রমগুলো শিখব। ব্যতিক্রমের ভিতরে কি কি আছে, ক্রোমিয়াম, কপার, এগুলো হলো ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে ভাইয়াম যেমন ক্রোমিয়াম হলো 24, ক্রোমিয়াম কত 24, 24 একটি থাকে 1s2 2s2 2p6, ভাই আমি এভাবে করতেছি সমস্যা কি, আমি তোমাদের মতো করি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4s2। আচ্ছা এখানে কি মনে নেই, 4 2 2 4 6 10 10 2 12 6 18 18 পর এখানে 10 না বেশি দিয়ে ফেলছি আমি, 10 না এখানে কয়টা গেছে, মোট 18টা গেছে, তাহলে আমার বাকি আছে কয়টা, আর আছে 6টা। তো ওই শর্ত মতে আমরা কি দেখছি বলো, ওই শর্ত মতে আমরা দেখছি যে এখানে 4s আগে পূর্ণ হবে, 4s আগে পূর্ণ করলাম, তাইলে এখানে কি থাকে 4টা। তুমি যদি এই পরীক্ষার খাতায় জিনিসটা লিখে দিয়ে আসো তাহলে তুমি ভুল, এটা সারা পুরো টাকাটা দিবে কেন, বেজিকাও কেন এটা, এটা কেন, এটার কারণ আছে। এটার কারণ হলো যে এই যে এই ডিটা আছে, ডিটাকে তো যদি তুমি 4 দাও তাহলে এটা মনে করো স্থিতিশীল থাকে না, এটা অস্থিতিশীল হয়ে পড়ে, এটা ছোটাছুটি করতে শুরু করে, যার ফলে এটা বিক্ষিপ্ত শুরু হয় এবং বিস্ফোরণ ছড়ে যেতে পারে। এই কারণে করে কি এখান থেকে 1 আনে, এখানে একটা ইলেকট্রন যায়, এখানে কয়টা ইলেকট্রন যায়, একটা ইলেকট্রন যায়, এখানে 5টা ইলেকট্রন আসে। বুঝছো ব্যাপারটা কেমনে করে ঘটলো, কেন ঘটলো, কারণ এই যে 3D যদি আমি একে 5টা পূর্ণ না করি তাহলে এটা কি হবে, স্থিতিশীলতা অর্জন করে না, এই কারণে 4s থেকে একটা এখানে আইসা পড়ে। তো এই ব্যতিক্রমকে কি ক্রোমিয়াম আর কপার, কপারটা আমি দেখে দিতেছি এই জায়গায়, কপারটা কপার 29, এটা কি 1s2 2s2 এই যে এভাবে করে আমি দেখাইছি 1s2 2s2 2p6, তারপর হলো 3s2, তারপর হলো 3p6 3d10 মেবি এই জায়গায় 4s, এখানে একটা দুইটা চারটা চারটা 6 10 12 12 6 18 18 10 28
আর এখানে কত, হ্যাঁ এই যে এখানে খালি রাখলাম, এটা বলি এখানে কত হলো মোট 4 4 12, না না 2 2 4, 4 6 10, 10 2 12, তারপরে 12 12 আর কত, 12 আর 6 18, তাহলে এখানে লাগে কত 29। তাহলে সপ্তমতে কি আমাদের এখানে 2 টাকে ঢুকবে, আর লাগে 11, 11টা ইলেকট্রন আছে, 11টা ইলেকট্রন ঢুকাইতে হবে, তাহলে 2 আগে ঢুকলে আর এখানে কত 9। কিন্তু সপ্তমতে 9 করে কি, যদি তুমি দিতে 5 অথবা 10 দাও তাহলে সবচেয়ে ভালো হয়। যদি 9 বা 4 দাও তাহলে এটা কি অস্থিতিশীল হয়ে পড়ে, এটা এমন করে ছোটাছুটি করা শুরু করে, যার ফলে এটা খুব কষ্টদায়ক হয়ে যায় এবং এটা একটা স্থিতিশীল অর্জন করে না। এই কারণে কি করতে হবে, তোমার এই যে 3D আছে এখানে 3 দিতে হবে আর এখান থেকে 1 দিতে হবে। তারপর তোমরা এটা চেক মারবা, এখানে একটা ইলেকট্রন, না এখানে দুইটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, চারটা, 4 6 10, 10 2 12, 12 6 18, 18 10 28, 28 1 29, তাহলে 29টা মিলে গেছে না? হ্যাঁ হয়েছে তো। তো এটা হলো ইলেকট্রন বিন্যাসের বেসিক। তোমরা যদি এইভাবে ইলেকট্রন বিন্যাস করো, আর আরো কিছু হয়তো ব্যতিক্রম আছে, এগুলো তোমাদের লাগবে না, তোমরা এতগুলো ব্যতিক্রম শিখলে হবে দুইটা। তো এগুলা যদি করো তাহলে তোমরা অবশ্যই মন্ত্র পরীক্ষায় কমন পাবা আর লিখতে পারবা। তো তারপরে যে কি টপিকটা ছিল, টপিকটা আসে তারপরে টপিক। তো ভাইয়া তারপরে টপিক ছিল হলো আইসোটোপ। কি আইসোটোপ, আইসোটোপ এটা কিউট না, আইসোটোপ চোখের মতো তাই না? আইসোটোপ চোখ চোখ বোঝে না, তোমরা কি ভাবছো চোখ আইসোটোপ? না এটা চোখ না, এটা হলো মনে করো এটা পরমাণুর একটা অবস্থান, যে সকল পরমাণুর আইসোটোপ সংখ্যাটা বলতেছি, যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা একই রকম, পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা এবং নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। তাহলে আইসোটোপ কাকে বলে, সংখ্যাটা শুনে একবার, যেসব মৌলের পারমাণবিক সংখ্যা অভিন্ন বা একই রকম কিন্তু ভর সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয়। হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে, এটা মেবি আমার নামগুলো মনে নাই তেমন একটা, কিন্তু হাইড্রোজেনের 7টা আইসোটোপ আছে। তো আইসোটোপ সংখ্যাগুলো দেখছো, আইসোটোপ দিয়ে অনেক কাজ করে, আইসোটোপ দিয়ে এমন করে মেডিকেল সেক্টরে কাজ আছে, তারপরে এই যে কৃষকরা অনেক কাজ করে, অনেক কাজ আছে আইসোটোপের। হ্যাঁ তো এরপরে আসে যে আপেক্ষিক পারমাণবিক ভর। তোমরা যে এতক্ষণ আমি যে তোমাদের এত বললাম যে সোডিয়ামের 23, এই যে ভর 23, এটা কিন্তু পারমাণবিক ভর না, এটা কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর। এটাকে অবশ্য পারমাণবিক ভর বলা হয় কিন্তু এটা আপেক্ষিক। আবার বললাম অ্যালুমিনিয়ামের 27, এটা কিন্তু আপেক্ষিক, এগুলা বের করছে। এখন মন করো কাহিনীটা হয়েছিল কি যে এগুলার একটা পরমাণুর ভর অনেক সংখ্যা বের হইতো, ওইসব সংখ্যাগুলো মুখস্থ করতে গেলে ঝামেলা হয়ে যেত, তাই এটা নাম্বার বের করছে। এখন তুমি মন করো এই যে এরকম কোন 3 5 6 8 10 পাওয়ার 11 10 পাওয়ার বা 12 এরকম নাম্বার মুখস্থ করার চেয়ে কি এটা মুখস্থ করা ইজি না? এইজন্য বিজ্ঞানীরা করছে কি একটা একটা জিনিসের মাধ্যমে যে একটা আবিষ্কার করছে যে এটা হলো আপেক্ষিক পারমাণবিক ভর। তো এটা কিভাবে করছেন, তো এটা করছে হলো কার্বন 12 পরমাণু আছে একটা, কার্বন 12 আইসোটোপ, কার্বন 12, কার্বন 12 আইসোটোপ। এই কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগ যে ভর আছে এটা হলো 1.66 ইনটু 10 পাওয়ার -24 গ্রাম। এই যে এটা আছে, এটা হলো একটা সংখ্যা ধরছে, এটা এটাকে করছে কি মন করো
আমরা একটু দেখে নেই অ্যালুমিনিয়ামেরটা। অ্যালুমিনিয়াম ঠিক মনে নেই আমার কত ওইখানে। মনে করো অ্যালুমিনিয়ামেরটা বলা আছে একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর, এটা হলো অ্যালুমিনিয়ামের একটি পরমাণুর ভর 23 গ্রাম। এটি কি একটি পরমাণুর ভর। আর এটা কি, এটা হলো কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 ভাগের ভর, এটি বের হইছে 27। তাইলে বুঝতে ব্যাপারটা যে আপেক্ষিক পারমাণবিক ভর কিভাবে বের করলো, যে কোন মৌলের একটি পরমাণুর ভরকে যদি কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের ভর দিয়ে ভাগ করা যায়, তাহলে যে সংখ্যাটি পাওয়া যায় সেটাই হচ্ছে ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। সাধারণত কার্যকলাপে যে এই জিনিসটা ব্যবহার করা হয়। এখন তুমি দেখো, তুমি যদি এই জিনিসটা মুখস্থ করো, এটা খুব কঠিন হয়ে যায়, এটা খুব কঠিন হয়। আর এইটা সবার কাছে গ্রহণযোগ্য। 27 খুব ইজি না, নাকি এটা মুখস্থ করা ইজি বলো? অবশ্য 27 ইজি হবে, কারণ 27 দুইটা নাম্বার, এটা অনেকগুলো নাম্বার, আর এরকম অনেকগুলো মুখস্থ করতে হবে। এই কারণে ওনারা করছে কি, যে একটা উপায় বের করছে, উপায় বের করে এবে 1.66 ইনটু 10 পাওয়ার মাইনাস 24 দিয়ে ভাগ করছে। ভাগ করার পরে এই যে আপেক্ষিক পারমাণবিক ভর বের হইছে। তো এটা দিয়ে ওনারা মনে বানিয়ে দিচ্ছে যে পারমাণবিক ভর এটা। তো আশা করি ওদের তোমরা বুঝছো, আর যদি তোমরা না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। যদি না বুঝো আমি বিস্তারিতভাবে ওখানে ভিডিও দিব, যে টপিকটা তোমরা না বুঝবা। আর এই অধ্যায়ে শেষের দিকে আরো কিছু আছে, যেমন আইসোটোপের ব্যবহার কৃষি ক্ষেত্রে, তারপর চিকিৎসা ক্ষেত্রে, এগুলো তোমরা মুখস্থ করবা। এগুলো যে টপিকগুলো আছে ছোট ছোট কোণায় কোণায় আছে, এখান থেকে এমসিকিউ আসে, এগুলো তোমরা মুখস্থ করো, ছোট প্রশ্ন আসতে পারে। আর ওখানে তোমরা বুঝবা, ওখানে যা যা লেখা আছে বাংলা লেখা আছে, ওগুলো তুমি বুঝবা। তো আশা করি ক্লাসটা তোমার ভালো হয়ে গেছে, সবকিছু বুঝছো। আর যদি না বুঝে থাকো আবারও বলতেছি, আমাকে কমেন্টে জানিয়ে দিবে, আমি অবশ্যই তোমার জন্য একটা আলাদা টপিকের ভিডিও বানিয়ে দিব। তো সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য, দেখা হবে পরের ভিডিওতে।